আবার কি হলো তোমাদের মাঝে? বৃষ্টি এমন গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কেন? আরিয়ান কথার ইশারা বুঝতে পেরে বেশ রেগেই বলে উঠল। এটা তুই তোর ওই গুণধর বোনকে জিজ্ঞেস কর। ও কি শুধু হাতে পায়ে লম্বা হয়েছে নাকি? মাথায় কি বুদ্ধি বলতে কিছু হয়নি? আরেকবার যদি আমার সাথে এমন করে তাহলে ওর একদিন কি আমার একদিন। এই বলে আরিয়ান রেগে সেখান থেকে চলে যায়। কথা এবার বৃষ্টির কাছে এসে ইশারায় জিজ্ঞেস করে। কি হয়েছে রে? আরিয়ান ভাইয়া এভাবে রেগে গেল কেন? আবার কি করেছিস তুই? বৃষ্টি কথার ইশারা বুঝতে পেরে এবার বেশ কাঁদো কাঁদো স্বরে বলে উঠল। বিশ্বাস কর, এবার আমি ইচ্ছে করে কিছু করিনি। একটু আগে সাহিল বলে গেল দাদু নাকি আমাকে ডাকছে, তাই আমি ঘর থেকে বের হতে গিয়েছিলাম। আর তখন ওই খারুশ লোকটাও ঘরের মধ্যে প্রবেশ করতে নিয়েছিল, আর হুট করে সে আমার সাথে ধাক্কা খেয়ে আমার উপরে পড়ে যায়। বিশ্বাস কর, আমি জানতাম না যে সে এই সময় ঘরে প্রবেশ করবে। এতটুকু বলে বৃষ্টি এবার কেঁদে দিল আর কেঁদে কেঁদে বলতে লাগলো। আর এই জন্যই খারুশ লোকটাই আমাকে তার দাবাং মার্কা হাত দিয়ে ঠাস করে থাপ্পড় দিয়ে দিল। বৃষ্টির কথা শুনে কথা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তারপর নিজের হাসিকে কন্ট্রোল করে বৃষ্টিকে সান্ত্বনা দিতে লাগলো। কিন্তু বৃষ্টি কি আর থামবে? নিজের মনের মানুষের হাতে থাপ্পড় খেয়ে কি কেউ নিজেকে সামলাতে পারে? এমন না যে বৃষ্টি আজকে প্রথম এমন দাবাং মার্কা থাপ্পড় খেয়েছে। এটা বৃষ্টির একটা রুটিন বলা চলে। বৃষ্টি জমিদার বাড়িতে আসলেই এমন থাপ্পড়ের স্বাদ গ্রহণ করে, আর সেটা স্বয়ং তার মনের পুরুষের থেকে। কথা অনেক কষ্টে বৃষ্টিকে থামালো। তারপর বৃষ্টিকে নিয়ে সে খাবার টেবিলের উদ্দেশ্যে চলে গেল। সকাল ৮টা। জমিদার বাড়ির সকলে খাবার টেবিলে উপস্থিত। বাড়ির গিন্নিরা সকলে খাবার পরিবেশন করছে। আজকে জমিদার বাড়িতে নতুন সদস্য যোগ হয়েছে, আর তারা হলো আসমা আলী খান, বৃষ্টি আর বৃষ্টির ছোট বোন মাহিরা। খাবার টেবিলে নীরবতা ভেঙে জাফর আলী খান আহানকে বলে উঠলেন। আহান, দাদু ভাই, আজ কিন্তু তোমার বিয়ে শপিং করতে যেতে হবে। হাতে সময় খুবই কম। তুমি কি ইতিকে বলেছিলে আজকে তাকে তোমাদের সাথে যেতে? আহান জাফর আলী খানের কথা শুনে মাথা নাড়িয়ে বলে ওঠে। হ্যাঁ দাদু ভাই, আমি ইতিকে বলে রেখেছি শপিং মলে যাওয়ার সময় ওকে ওর বাসা থেকে সাথে করে নিয়ে নিব। জাফর আলী খান এবার আবরারের উদ্দেশ্যে বলে উঠল। তা আবরার দাদু ভাই, আজকে কি তুমি ফ্রেশ হয়েছো? ফ্রি থাকলে ওদের সাথে তুমি শপিং মলে যেও। আবরার এতক্ষণ এক মনে খাওয়ার খাচ্ছিল। জাফর আলী খানের কথা শুনে আবরার বেশ গম্ভীর কণ্ঠে বলে উঠল। আমি আজ অনেক ব্যস্ত দাদু ভাই, আর 1 মাস পর ভোট। আমার এখন ভীষণ কাজ, তাই আমি হয়তো যেতে পারবো না। আবরারের কথা শুনে জাফর আলী খান বেশ হতাশ হলেন, কিন্তু তার থেকেও বেশি হতাশ হলো কথা ভেবেছিল আবরার তাদের সাথে যাবে, কিন্তু সে তো আছে তার রাজনীতি নিয়ে। সকাল 11টা। আরিয়ান, আহান, সাহিল, ইমন রেডি হয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে গত আধ ঘন্টা যাবৎ, কিন্তু কথা, বৃষ্টি আর মাহিবার আসার কোনো নামগন্ধই নেই। ইমন এবার বেশ বিরক্ত হয়ে বলে, ওহ, এই আপুরা এতক্ষণ ধরে করছেটা কি? তৈরি হতে কি এত সময় লাগে? আহান ইমনের কথা শুনে হেসে বলে উঠল। এইসব তুই বুঝবি না রে ভাই, এগুলো সব মেয়েদের ব্যাপার স্যাপার। থাক, সমস্যা নেই, এখন থেকেই প্র্যাকটিস করতে থাক, ভবিষ্যতে কাজে লাগবে। আহানের কথা শুনে আরিয়ান আর সাহিল হাসি দিল, আর ইমন মুখ ফুলিয়ে বলল, ইস, একটুও না। বিয়ের পর বউকে বোরকা পরিয়ে সব জায়গায় নিয়ে যাব, তখন আর এই জামালাই থাকবে না। ওরে বাবা, আমাদের ছোট ভাই দেখি ভবিষ্যতের জন্য সবকিছুই ভেবে রেখেছে। আরে ভাইয়া বইলো না, ও যে আরো কি কি ভেবে রাখছে। বেচারা শুধু বিয়েটাই হচ্ছে না। ওরে বাবা, কি রে ইমন, তলে তলে এত কিছু? তা ভাই, বউ কি ঠিক করে রেখেছিস নাকি? আহানের কথা শুনে ইমন হালকা লজ্জা পেয়ে বলে উঠল, মানে না, মানে না। থাক থাক, হয়েছে। তোর আর মনে মনে মানে মানে করতে হবে না। ইমন আর কিছু বলতে যাবে তার আগেই সাহিল বলে উঠল, ওই যে এসে পড়েছে আমাদের পরীরা। সাহিলের কথা শুনে সকলেই একসাথে সামনের দিকে তাকায়। আরিয়ান সামনে তাকাতেই তার হার্টবিট মিস হয়ে যায়। কথা একটা লাল গাঢ় রঙের চুড়িদার পরেছে, ওড়নাটা সামনের দুপাশে ফেলে রেখেছে, পায়ে পায়েলের সাথে হালকা উঁচু হিল, হাঁটুর সমান চুলগুলো ছেড়ে দিয়ে সামনে থেকে অল্প চুল নিয়ে পেছনে বেঁধে রেখেছে।
কানে ছোট কালো ঝুমকো, ঠোঁটে হালকা লাল লিপস্টিক। বৃষ্টি একটি খয়েরি রঙের চুড়িদার পরেছে। বৃষ্টিও ঠিক কথার মতো সেজেছে। আসলে দুজনেই প্ল্যান করেছিল একই রকম ভাবে সাজবে। আর মাহিবা একটা সাদা রঙের চুড়িদার পরেছে, সেও কথাদের মতো সেজেছে। মাহিবাকে এই রূপে দেখে কারো হার্ট দ্রুত বিট করছে, আর সে হলো ইমন। কথা সবার সামনে এসে সবাইকে এমনভাবে তাকাতে দেখে হাত নাড়িয়ে ইশারা করে। এভাবে তাকিয়ে আছো কেন তোমরা? আমাদের কি খারাপ লাগছে দেখতে? আহান মুস্কি হেসে কথার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমার বোনদের মাশাল্লাহ সুন্দর লাগছে, তোদের যেন নজর না লাগুক। কি বলিস আরিয়ান? আরিয়ানের তো কোনো দিকেই ধ্যান নেই, সে তো তার কথা রানীকে দেখতে ব্যস্ত। আরিয়ানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আহান আরিয়ানকে হালকা ধাক্কা মারল। কি রে, তুই আবার কোথায় হারিয়ে গেলি? আহানের কথায় আরিয়ানের ধ্যান ফিরে। কোথাও না তো, চল চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। ওরা সবাই দুটো গাড়ি নিয়েছে, একটায় আহান ড্রাইভ করবে, আরেকটায় আরিয়ান। প্রথমে গাড়িতে আহান, ইমন, সাহিল বসেছে, কারণ ইতিও আহানের সাথে যাবে, তাই তারা তিনজন গাড়িতে বসেছে। এর পরের গাড়িতে আরিয়ান, কথা, বৃষ্টি আর মাহিবা। মাহিবা গাড়ির পেছনে বসেছে। কথাও গিয়ে গাড়ির পেছনের সিটে বসেছে, কারণ সে জানে বৃষ্টির সামনে আরিয়ানের পাশে বসার জন্য উসখুস করছে, কিন্তু ভয়ে বলতে পারছে না। তাই কথা বৃষ্টিকে ইশারা করে সামনে বসার জন্য, আর সে গিয়ে পেছনে বসে। কথার এভাবে পেছনে বসাটা আরিয়ানের একদম ভালো লাগেনি। সে তো ভেবেছিল কথা তার পাশে বসবে, কিন্তু তা হলো কই। বৃষ্টি ভয়ে ভয়ে আরিয়ানের পাশে গিয়ে বসলো, আর তখনই আরিয়ান ধমক দিয়ে বলে উঠল, এই মেয়ে, সিট বেল্ট বাঁধো না কেন? বৃষ্টি আরিয়ানের ধমক খেয়ে কাঁপা কাঁপা হাতে সিট বেল্ট বাঁধতে নেয়, কিন্তু আজ তার কপালটাই খারাপ। এই যে এখন সিট বেল্টটা লাগাতে পারছে না। কত চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। এমন না যে সে সিট বেল্ট বাঁধতে পারে না, সে পারে, কিন্তু আজ যে কেন হচ্ছে না সে বুঝতে পারছে না। বৃষ্টির এমন কাণ্ড দেখে আরিয়ান বিরক্ত হয়ে বৃষ্টির থেকে সিট বেল্ট নিয়ে নিজেই বাঁধতে লাগলো। হঠাৎ আরিয়ানকে এত কাছে দেখে বৃষ্টি থতমত খেয়ে গেল। সে আরিয়ানকে এতটা কাছে আশা করেনি। বৃষ্টির চোখ বন্ধ করে তার প্রিয় মানুষের ঘ্রাণ নিতে শুরু করলো, আর এসব পেছনে বসে কথা দেখছে। কথা তো এটাই চায়, বৃষ্টি আরিয়ানকে যে কতটা ভালোবাসে তা শুধু কথা জানে। তাই তো সে চায় আরিয়ান ও বৃষ্টিকে ভালোবাসুক, কিন্তু আরিয়ান তো আরিয়ানই। আরিয়ান বৃষ্টির সিট বেল্ট বেঁধে গাড়ি চালানো শুরু করলো, আর তখনই আহানের ফোন এলো আরিয়ানের কাছে। আহান বলল তারা ইতিকে নিয়ে একেবারে শপিং মলে যাবে। সারা রাস্তা বৃষ্টি আর চোখে আরিয়ানকে দেখে গেছে, আর আরিয়ান লুকিং গ্লাসে তার কথা রানীকে। মাহিবা কানে হেডফোন গুঁজে গান শুনছে, আর কথা গাড়ির জানালা দিয়ে তাকিয়ে তার মনের পুরুষের কথা ভেবে যাচ্ছে। শপিং মলে, জমিদার বাড়ি থেকে শপিং মলে আসতে প্রায় 2 ঘন্টা লাগে। এখন প্রায় দুপুর 1টা বাজে। আরিয়ানরা মাত্র শপিং মলে পৌঁছালো। আরিয়ান পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করতে করতে আহানও এসে পড়ে। সবাই গাড়ি থেকে নেমে একসাথে হয়। আহান ইতিকে সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। ইতি মেয়েটা বেশ হাসি খুশি মেয়ে, কিছুক্ষণের মধ্যেই সকলের সাথে মিলে মিশে গিয়েছে। কথার অনেক ভালো লেগেছে ইতিকে, খুবই মিশুক ইতি। ইতি কথাকে দেখে কথার সামনে গিয়ে হাসি মুখে বলে উঠল, তুমি কথা, তাই না? কথা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তোমার কথা আর অনেক বলেছে, তোমার সাথে দেখা করে অনেক ভালো লেগেছে, তুমি আসলে খুব মিষ্টি মেয়ে। ইতির কাছ থেকে এমন কিছু কথা শুনে বেশ লজ্জা পেয়ে গেল। আসলে কথাই এক সময় আহানকে বলেছিল ইতিকে শায়েস্তা দিতে, আর এখন ইতি তাকে বলছে সে খুব মিষ্টি মেয়ে। এটা ভেবে আসলেই কথা লজ্জা পেয়ে গেল। তোমরা কি এখানেই দাঁড়িয়ে কথা বলবে নাকি ভিতরেও যাবে? আহানের কথা শুনে সকলে ভেতরের দিকে অগ্রসর হলো। ইতি আর আহান সামনে, তাদের পেছনে সাহিল, ইমন আর মাহিবা, আর তাদের পেছনে আরিয়ান, আর পাশে কথা, আর কথার পাশে বৃষ্টি। সকলে একসাথে শপিং মলে প্রবেশ করলো। সবাই ঠিক করলো আগে মেয়েদের জন্য কেনাকাটা করবে। সেই অনুযায়ী সকলে ফিমেল সেকশনে আগে গেল। আহান আর ইতি মিলে ইতির জন্য লেহেঙ্গা আর শাড়ি পছন্দ করছিল। ইমন আর সাহিল এসব মেয়েদের ব্যাপার বোঝে না, তাই তারা চেয়ারে বসে মোবাইলে গেম খেলছিল।
আরিয়ান তার একটা ফোন আসায় দোকানের এক সাইডে দাঁড়িয়ে কথা বলছিল, আর মাহিবা তার জন্য কিছু পছন্দ করতে পারছিল না দেখে বৃষ্টিকে তার সাথে নিয়ে গেল। আর কথা সেই কখন থেকে ভেবে যাচ্ছে সে আসলে নেবেটা কি। সে কখনো একা একটা শপিং করেনি, সব সময় হয়তো আহান না হলে আরিয়ান পছন্দ করে দিয়েছে, কিন্তু এখন তো তারা দুজনেই ব্যস্ত, কি যে করবে সে তাই ভেবে পাচ্ছে না। কথার ভাবনার মাঝেই তার কানে কারো গম্ভীর কণ্ঠ পৌঁছালো। ওই লাল রঙের লেহেঙ্গাটা তোকে খুব মানাবে, ওটা নিতে পারিস। কথার ভাবনার মাঝেই তার কানে কারো গম্ভীর কণ্ঠ পৌঁছালো। কথা পরিচিত কারো কণ্ঠ শুনতে পেয়ে পেছনে তাকালো, আর পেছনে তাকাতেই সে দেখতে পেল তার ঠিক পেছনে আবরার দাঁড়ানো। কথা আবরারকে দেখে থতমত খেয়ে গেল। আবরার যে শপিং মলে আসবে তা কথা চিন্তাও করতে পারেনি, কারণ আবরার কখনোই এগুলো পছন্দ করতো না। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আবরার কথার জন্য ড্রেস পছন্দ করে দিচ্ছে। মানে এটা কি আদৌ সম্ভব? কথা অবাক চোখে আবরারের দিকে তাকিয়ে আছে, হয়তো সে চোখের পলক ফেলতেও ভুলে গিয়েছে। কথার এমন চাহনি দেখে আবরার বলে উঠল, ওইভাবে তাকিয়েছিস কেন? আমি যেটা বললাম সেটা পছন্দ হয়নি? পছন্দ না হলে অন্যটা দেখতে পারিস, কিন্তু আমার কাছে মনে হলো তোকে লাল রঙে বেশি মানাবে। কথা আবরারের কথা শুনে একবার আবরারের পছন্দ করার লেহেঙ্গাটার দিকে তাকালো। লেহেঙ্গাটা গাঢ় লাল রঙের, লেহেঙ্গার নিচের পাটটা বেশ ঘের দেওয়া, আর তার সাথে ছোট ছোট সাদা স্টোন বসানো, যার কারণে লেহেঙ্গাটা ঝিলিক দিচ্ছে। লেহেঙ্গার ওড়নাটা আরও বেশ সুন্দর কারুকাজ করা। আবরারের পছন্দ আছে বলতে হবে, কথার কাছে লেহেঙ্গাটা ভীষণ পছন্দ হয়েছে, আর হবেই না কেন, এটা যে তার মনের পুরুষ পছন্দ করে দিয়েছে। কথা হাসি মুখে ইশারায় আবরারকে বোঝায়, লেহেঙ্গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে আবরার ভাইয়া, আপনার পছন্দটা খুবই সুন্দর। আমি আহান ভাইয়ার বিয়েতে এটাই পরবো। কথার ইশারা বুঝতে পেরে আবরারও হাসে। আরিয়ান মাত্র ফোনে কথা শেষ করে কথার কাছে আসছিল। সে জানে তার কথারানী একা একা নিজের জন্য কিছু পছন্দ করতে পারে না, সবসময় আরিয়ানই তাকে পছন্দ করে দেয়। আরিয়ান এই ভেবে কথার কাছে আসছিল, আর তখনই সে দেখতে পেল কথা আর আবরার দুজন দুজনের সাথে বেশ হেসে হেসে কথা বলছে। কথা যেন কি ইশারা করছে, আর আবরার তার পরিপ্রেক্ষিতে হাসছে। আবরার আর কথাকে একসাথে এভাবে দেখে আরিয়ানের বুকটা মোচড় দিয়ে উঠল। মনে প্রিয় কিছু হারানোর ভয় চেপে ধরল। আরিয়ান দ্রুত পায়ে কথার সামনে গেল। কথা আরিয়ানকে দেখতে পেয়ে উৎফুল্লের সাথে আরিয়ানকে ইশারা করে বোঝালো, আরিয়ান ভাইয়া দেখো, আবরার ভাইয়া আমাকে কি সুন্দর একটা লেহেঙ্গা পছন্দ করে দিয়েছে। আরিয়ান কথার ইশারা বুঝতে পেরে মুখটা গম্ভীর করে কথার উদ্দেশ্যে বলে উঠল, সুন্দর। কথা যা তো, তোকে বৃষ্টি ডাকছে, ওর কাছে যা। কথা মাথা নাড়িয়ে সায় দিয়ে সেখান থেকে বৃষ্টির কাছে চলে গেল। এবার আরিয়ান আবরারের সামনে এসে দু পকেটে হাত রেখে শটান হয়ে দাঁড়িয়ে গম্ভীরভাবে আবরারকে বলে উঠল, এখানে কি তোর? তুই না বললি তোর কাজ আছে, তাই তুই আসতে পারবি না, তাহলে কেন আসলি? আবরার একটু বাঁকা হেসে বুকে দু হাত গুজে বলে উঠল, ভেবেছিলাম আসবো না, কিন্তু তারপর আবার মনে পড়লো তোর কথা রানীকে একটু সময় দেওয়া দরকার, তাই চলে এলাম। আবরারের কথা শুনে আরিয়ান এবার রেগে বলে উঠল, দেখ আবরার, তোকে আগেও বলেছি আর এখনো বলছি, আমার কথার থেকে দূরে থাক, তাহলে তোর জন্য ভালো হবে না বলে দিলাম। আরিয়ানের কথা শুনে আবরার আগের মতোই বলে উঠল। দেখা যাক কে কি করতে পারে। আরিয়ান আবরারকে আরও কিছু বলতে নিবে তার আগেই সেখানে আহান চলে আসে। আহান আবরারকে দেখে কিছুটা চমকায়। আরে আবরার ভাই, তুমি এখানে? আমি তো ভাবতেও পারছি না তুমি আসবে। আবরার আরিয়ানের কথায় মুস্কি হেসে বলে উঠল, আমার ছোট ভাইয়ের বিয়ে, আর তার বিয়ের কাছে আমি থাকবো না, এটা কি করে হয়? তাই চলে আসলাম, আর এখন থেকে তোর বিয়ের প্রতিটা কাজে আমি উপস্থিত থাকবো। আহান আবরারের কথা শুনে বেশ খুশি হলো। সে হাসি মুখে আবরারের সাথে ইতির পরিচয় করে দিল। আবরারও বেশ হাসি মুখে ইতির সাথে পরিচয় হলো। আরিয়ানের আবরারের এসব আধিক্যতা একদম পছন্দ হচ্ছে না। সে জানে আবরারের মনে কথাকে নিয়ে কোনো নোংরা খেলা চলছে, কিন্তু আরিয়ান থাকতে তার কথারানীকে কেউ ক্ষতি করবে এটা কখনো সম্ভব? একটুকু সম্ভব না। শপিং করার পুরোটা সময় আরিয়ান কথাকে আবরারের থেকে দূরে রাখার চেষ্টা করেছে, কিন্তু কথা কি আবরারের থেকে দূরে থাকতে পারে? এও কি সম্ভব?
এতদিন পর নিজের মনের মানুষের সান্নিধ্য পেয়েছে। এতে এই অষ্টাদশী কন্যার মনের মধ্যে যে হাজারো প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে, কিন্তু এই অষ্টাদশী কন্যা কি জানে তার এই কাজে অন্য কারো মনটা ঠিক কতটা পুষছে? হয়তো জানে না। বৃষ্টি শপিংয়ের পুরোটা সময় আর চোখে আরিয়ানকে দেখে গেছে। বারবার নানান বাহানায় আরিয়ানের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করেছে, কিন্তু নিষ্ঠুর আরিয়ান বৃষ্টিকে বারবার এড়িয়ে চলেছে। এভাবেই বেশ কয়েক ঘন্টা পর সকলের শপিং শেষ হলো। শপিং শেষ হতে হতেই বিকেল 5টা বেজে গিয়েছে। যেহেতু দুপুরে কেউ তেমন কিছু খায়নি, তাই সবাই মিলে ঠিক করলো রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবে। যেই ভাবা সেই কাজ, সবাই মিলে শপিং মলের পাশের একটা রেস্টুরেন্টে গেল। আহান আর ইতি যেহেতু নতুন কাপল, তাই সবাই ওদের আলাদা বসার জন্য সুযোগ করে দিয়েছে। আহান আর ইতি এক টেবিলে আর বাকিরা সবাই অন্য টেবিলে। টেবিলে বৃষ্টি, মাহিবা আর কথা একসাথে বসেছে, আর অপর পাশে আরিয়ান, আবরার, ইমন আর সাহিল বসেছে। সকলে যার যার মতো খাবার অর্ডার দিয়েছে। খাবারের সময় আবরার বারবার কথাকে এটা ওটা এগিয়ে দিচ্ছিল, যা দেখে আরিয়ান বেশ রেগেছিল। কথাকে নিয়ে কোথাও বাহিরে গেলে আরিয়ানই সব সময় কথার খেয়াল রাখে, কিন্তু এবার তা হলো না। আরিয়ান কথার দিকে এক নজর তাকালো, ভেবেছিল কথা আরিয়ানকে বলবে তাকে সাহায্য করতে, কিন্তু না, কথাও হাসি মুখে আবরারের কার্যক্রম উপভোগ করছে, যা আরিয়ানের মনে আরও বেশি জ্বালা সৃষ্টি করছে। রাত 9টা। জমিদার বাড়ির সব ছোট সদস্যরা বাড়ি এসে পৌঁছিয়েছে প্রায় মিনিট 30 হবে। আবরার রেস্টুরেন্ট থেকে তার গাড়ি করে কোনো এক জায়গায় চলে গিয়েছে, আর বাকি সদস্যরা সবাই বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে সবাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হওয়ারই কথা। এত শপিং করার পর কারোই শরীরে শক্তি থাকার কথা না। কথা শপিং থেকে এসে ফ্রেশ হয়ে তার রুমের বারান্দায় দোলনায় বসে আছে, আর দোলনায় বসে সে আজকের সারাদিনের ঘটনাগুলো ভাবছে। আজকের দিনটা কথার স্বপ্নের মতো কেটেছে। সে না চাইতেই আজকে অনেক কিছু পেয়ে গেছে। কথা আজ আবরারের এক নতুন রূপ দেখতে পেয়েছে। এমন আবরারকে দেখার জন্যই তো সে এত বছর ছটফট করছিল। কিন্তু কথার একটা জিনিস খুব ভাবাচ্ছে, আরিয়ান আজকে শপিং থেকে আসার পথে কথার সাথে একবারও কথা বলেনি। কথা বলা তো দূর, একবারও তার দিকে তাকায়নি পর্যন্ত। সারা রাস্তা আরিয়ানের মুখটা কেমন মলিন লাগছিল। কথা ভেবে পেল না কি হয়েছে আরিয়ানের, যার কারণে সে এমন করছে। আবার পর মুহূর্তেই ভাবলো হয়তো সে বেশি বেশি ভাবছে। অন্যদিকে আরিয়ান তার বারান্দায় বসে আছে, চাহনি তার দূর ওই আকাশের দিকে। কেন কথা, কেন আমাকে ভালোবাসিস না তুই? আমি কি তোর ভালোবাসা পাওয়ার যোগ্য না? আমার ভালোবাসাগুলো কেন তোর চোখে পড়ে না? কেন সবসময় আমাকে এড়িয়ে যাস? আমি কি এতটাই অধম, এতটাই তুচ্ছ? আমি আর কি করলে তুই আমার ভালোবাসা অনুভব করতে পারবি? আর কি করলে আমি তোর জন্য যেই দহনে পুড়ছি, তুইও আমার জন্য ঠিক ওই দহনেই পুড়বি? ছেলে মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু আরিয়ানের দু চোখ বেয়ে আজ তার এত বছরের আগলে রাখা ভালোবাসাকে হারানোর ভয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। কিন্তু পর মুহূর্তেই আরিয়ান কিছু একটা ভেবে নিজের চোখ মুছে নেয়। না, এত সহজে হার মেনে নিলে তো হবে না। এত সহজে আবরারকে জিততে দেওয়া চলবে না। এত সহজে নিজের 10 বছরের ভালোবাসাকে অন্যের হতে দেওয়া যাবে না। আবরার এবার দেখবে আরিয়ানের রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে। আবরার যদি তার প্রেয়সীর জন্য সব করতে পারে, তাহলে আরিয়ানও তার প্রেয়সীকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে। সব মানে সব। অন্যদিকে বৃষ্টি নিজের বরাদ্দকৃত রুমের বারান্দার দোলনায় বসে আছে। জমিদার বাড়িতে বৃষ্টির আর মাহিবার জন্য আলাদা আলাদা রুম বরাদ্দ রয়েছে। বৃষ্টি আকাশের দিকে এক মনে তাকিয়ে আছে। যখন থেকে ভালোবাসার মানে বুঝতে পেরেছে, তখন থেকেই তার মনটা আরিয়ান নামক পুরুষটার জন্য বরাদ্দ হয়ে গেছে, যেখানে শুধুমাত্র আরিয়ানের বসবাস। আরিয়ানকে নিয়ে হাজারো কল্পনা জল্পনা বসবাস। আরিয়ানকে নিজের করে পাওয়ার জন্য তীব্র বাসনা বসবাস। কিন্তু নিষ্ঠুর আরিয়ান সে কখনো বৃষ্টিকে বুঝতেই চায়নি। আবার হয়তো বুঝেও না বুঝার ভান ধরে থাকে। কিন্তু এতে কি আরিয়ানের প্রতি বৃষ্টির ভালোবাসা কমে যাবে? একটুকু না, বরং দিনের পর দিন বৃষ্টি যেন আরিয়ানের মাঝেই নিজেকে খুঁজে পায়। অন্যদিকে আবরার কিছুক্ষণ আগে বাসায় এসেছে।
এসেই ফ্রেশ হতে গিয়েছে। মাত্রই আবরার ফ্রেশ হয়ে তার রুমের বারান্দায় চলে আসলো। সারাদিন পর এই জায়গাটা তাকে শান্তি দেয়। এই জায়গায় তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই জায়গায় আসলেই সে নিজের প্রেয়সীকে অনুভব করতে পারে। আবরার বারান্দার সোফায় বসে মাথাটা সোফায় এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করার সাথে সাথেই আবরারের চোখে ভেসে উঠল এক শ্যামাঙ্গী ষোড়শী কন্যার হাসি মুখ। আঁকা বাঁকা ধানের ক্ষেতের মাঝে সেই ষোড়শী কন্যাটা হলুদ শাড়ি পরে দৌড়াচ্ছে। শাড়িটা বাঙালিভাবে পরা, ঘন কালো কেশগুলো সামনে থেকে নিয়ে পেছনের বাঁধা। তার ঘন কেশগুলো বাতাসের সাথে তাল মিলিয়ে উঠছে। হাতে তার একগুচ্ছ কাশফুল। ষোড়শী কন্যাটি হাসি মুখে আবরারের দিকে তাকিয়ে আছে, কিন্তু পর মুহূর্তেই সেই শ্যামাঙ্গী ষোড়শী কন্যাটি কথায় যেন হারিয়ে যায়। আবরার সাথে সাথেই তার চোখ খুলে ফেলল। তার মনের মধ্যে কিসের যেন পীড়া হচ্ছে। হঠাৎই আবরারের ফোনটা বেজে উঠল। আবরার নিজেকে ধাতস্থ করে ফোনটা রিসিভ করে কানে ধরল। আর তখনই ওপাশ থেকে কেউ ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, স্যার ম্যাডাম আবার পাগলামি করছে, দয়া করে তাড়াতাড়ি আসুন। ফোনের ওপাশের ব্যক্তিটির কথা শুনে আবরার আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। দ্রুত গতিতে গাড়ির চাবি নিয়ে গাড়ি করে বেরিয়ে গেল জমিদার বাড়ি থেকে। ভাই, একটা বেশ ভালো খবর আছে, আপনি শুনলে সেই খুশি হবেন। আজান মাত্র পার্টি অফিস থেকে বাসার উদ্দেশ্যে বের হতে নিয়েছিল। রাত এখন 10টা বাজে। সামনেই ভোট, যার কারণে সে এখন ভীষণ ব্যস্ত সময় পার করছে। আজান পার্টি অফিস থেকে বের হয়ে তার গাড়িতে উঠতে নিয়েছিল, তখনই তার ডান হাত এরশাদ কোথা থেকে যেন দৌড়ে ছুটে আসলো তার সামনে। আর হাঁপাতে হাঁপাতে উক্ত কথাটি বলে উঠল। সারাদিন কাজ করার ফলে আজান ভীষণ ক্লান্ত। বিরক্ত নিয়ে এরশাদকে বলে উঠল, এখন কিছু শুনতে পারবো না এরশাদ, যা বলার কাল বলিস। আজান কথাটি বলে গাড়িতে বসতে নিয়েছিল, তখনই এরশাদ বলে উঠল, ভাই কথাটা কিন্তু আপনারকে নিয়ে। আবরারের নাম শুনে আজান আবার দাঁড়িয়ে যায়। আবরারকে নিয়ে? হ্যাঁ ভাই, আপনি আপনার প্রেয়সীর খোঁজ করতে বলেছিলেন না, তারই খোঁজ করছিলাম এই 2 দিন। অবশেষে আপনার প্রেয়সীর খোঁজ পেয়ে গিয়েছি ভাই। এরশাদের কথা শুনে আজানের মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠল। মনে হচ্ছে অনাকাঙ্ক্ষিত জিনিস সহজেই পাওয়ার উচ্ছ্বাস আজানের মনে বয়ে যাচ্ছে। কি খবর পেলি এরশাদ? কে আবরারের প্রেয়সী? নাম কি? কোথায় থাকে? ভাই, এই কয়েকদিন আমি আপনার উপর বেশ নজরদারি করেছি। আপনারকে আজ একটা মেয়ের সাথে শপিং মলে দেখেছিলাম। মেয়েটার সাথে বেশ হেসে হেসে কথা বলছিল, আবার মেয়েটার জন্য নিজে পছন্দ করে কেনাকাটা করে দিচ্ছিল। যতটুকু বুঝতে পারলাম মেয়েটা আপনার খুব কাছের কেউ হতে পারে। এরশাদের কথা শুনে আজান সামান্য ভ্রু কুঁচকালো, তারপর কিছু একটা ভেবে বলতে লাগলো, শুধু হেসেই তো কথা বলেছে, এতে কি করে বোঝা যায় যে ওই মেয়েটাই আবরারের প্রেয়সী? হতেও তো পারে ওই মেয়েটা আবরারের বোন হয়। আজানের কথা শুনে এরশাদ এবার জোর গলায় বলে উঠল, না না ভাই, আমি 100% শিওর ওটা আপনার প্রেয়সী। তুই এত জোর গলায় কিভাবে বলছিস যে ওই মেয়েটাই আবরারের প্রেয়সী? ভাই, কালকে আপনার উপর নজরদারি করার সময় দেখেছিলাম আপনার এক দোকান থেকে এক ছোড়া পায়েল কিনেছিল। আপনার মনে আছে? জমিদার বাড়িতে আমাদের এক লোক আছে, সেই লোক আমাকে বলেছে আপনার ওই পায়েলটা ওই মেয়েকে দিয়েছে। এবার আপনি বলেন, এত কিছুর পর কি বোঝা যায় না যে ওই মেয়েটাই আপনার প্রেয়সী? এরশাদের কথা শুনে আজান কিছু একটা ভাবতে লাগলো, কিন্তু সে কোনো কিছুই হিসেব মিলাতে পারছিল না। হঠাৎ আজানের কিছু মনে পড়তেই এরশাদকে জিজ্ঞেস করলো, তুই যে বললি মেয়েটা জমিদার বাড়িতে থাকে, ওই মেয়েটার জমিদার বাড়ির সাথে কি সম্পর্ক? এরশাদ এবার নড়ে চড়ে ইতস্তত করে বলে উঠল, আসলে ভাই, মানে আসলে। আজান বিরক্ত হয়ে বলে উঠল, কি আসলে নকলে করছিস এরশাদ? ঠিক করে বল, যা বলবি। এরশাদ মাথাটা নিচু করে বলে উঠল, ওই মেয়েটার নাম মাহাতিবা খান কথা, ওর বাবার নাম ইলিয়াস আলী খান। আজান এরশাদের মুখে ইলিয়াস আলী খানের নামটা একদমই আশা করেনি। আজান বেশ কিছুক্ষণ নীরব থেকে উচ্চ স্বরে হাসা শুরু করলো। আজানের হাসি শুনে এরশাদ থতমত খেয়ে গেল। সে তো ভেবেছিল আজান বোধহয় রেগে যাবে, কিন্তু একই। আজান বেশ কিছুক্ষণ পর তার হাসি থামিয়ে এরশাদের কাঁধ চাপড়িয়ে বলে উঠল,
এরশাদ, তুই জানিস না তুই আজ আমাকে কি খবর দিয়েছিস? ইস এরশাদ, তুই যদি মেয়ে হতিস না তাহলে আমি তোর ওই 2 গালে 2টো চুমু খেয়ে নিতাম। এরশাদ আজানের কথা শুনে থতমত খেয়ে গেল। এরশাদ অবাক চোখে আজানের দিকে তাকিয়ে আছে। সে ভাবতে লাগলো, আজান কি পাগল টাগল হয়ে গেল নাকি? কি সব বলছে এগুলো? এরশাদের ভাবনার মাঝেই আজান এরশাদের উদ্দেশ্যে বলে উঠল, তোর এই কাজের জন্য কালকে তোকে ভালো পারিশ্রমিক দিব এরশাদ। এবার তুই বাড়ি যা। আজানের কথা শুনে এরশাদ কিছুই বুঝলো না, তবুও সে মাথা নাড়িয়ে সেখান থেকে চলে গেল। আর আজান গাড়ির সাথে হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর আজান বলে উঠল, এই দুনিয়ায় ভালো হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমার ভালো হয়ে থাকাটা কারোর পছন্দই হলো না, তাই তো আজ আমি ছন্নছাড়া। কিছুক্ষণ থেমে, কিন্তু আমার এই ছন্নছাড়া জীবনের জন্য যারা যারা দায়ী তাদের যে এখন খুব ভুগতে হবে। আয়াজ খান এবার কাউকে ছাড় দিবে না, কাউকে না, সকলের হিসেব এক এক করে বুঝিয়ে দিব। হ্যাঁ পৃথিবী, এবার তুমি দেখবে এই আয়াজ খান কতটুকু খারাপ হতে পারে। সকাল 7টা। জমিদার বাড়ির সকলেই খাবার টেবিলে উপস্থিত, শুধুমাত্র আবরার ছাড়া। জাফর আলী খান সকলের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, আবরার দাদুভাই কোথায়? তাকে এখনো দেখতে পাচ্ছি না কেন? জাফর আলী খানের কথা শুনে আবরারের মা হঠাৎ বাড়ির বড় গিন্নি বলে উঠলেন, আর বলবেন না বাবা, ছেলেটাই রাজনীতির মধ্যে যে কি পেয়েছে আল্লাহই জানে। কাল রাতে বাসা আসার কিছুক্ষণ পর আবার হন্তদন্ত হয়ে বের হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ? সে বলে তার কাজ আছে। সেই যে গেল, এখন পর্যন্ত আসলো না। কি যে করব আমি এই ছেলেটাকে নিয়ে। বেশ হতাশের সুরে কথাটি বললেন বাড়ির বড় গিন্নি। তার কথা শুনে জাফর আলী খান বলে উঠলেন, আমার আবরার দাদুভাইকে নিয়ে এত চিন্তা করো না তুমি। হয়তো কোনো কাজে আটকে গিয়েছে, তাই রাতে বাড়ি ফিরেনি। সামনে ভোট, তাই এখন তার ব্যবস্থা থাকাই কথা। জাফর আলী খানের কথা শোনার পর সকলে আবারও চুপচাপ খেতে লাগলো। কিন্তু কথার মনে একটাই প্রশ্ন উকি দিয়ে উঠল, আবরার কালকে রাতে কোথায় ছিল? মেডিকেলে যাওয়ার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল আরিয়ান। পরনে তার খয়েরি রঙের টি শার্ট, সাদা রঙের প্যান্ট, তার সাথে কালো বেল্ট, হাতে লেদারের কালো ঘড়ি, চুলগুলো স্পাই করা। আরিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল, কিন্তু তার কেন জানি মনে হচ্ছিল কেউ দূর থেকে তাকে অনুসরণ করে যাচ্ছে। আরিয়ান আয়না দিয়েই দরজার দিকে তাকিয়ে দেখতে পায় বৃষ্টি দরজা দিয়ে তার রুমে উকি দিচ্ছে। বৃষ্টির এমন কাণ্ড দেখে আরিয়ান ভ্রু কুঁচকে ফেলে। আরিয়ানকে এক নজর দেখার জন্য বৃষ্টি সেই কখন থেকে আরিয়ানের ঘরে উকি মারছিল। বৃষ্টি আবার আরিয়ানের রুমে উকি মারবে ঠিক তখনই হুট করে আরিয়ান বৃষ্টির সামনে চলে আসে। বৃষ্টি কিছুটা নিচু হয়ে আরিয়ানের রুমে উকি মারছিল। সে ভাবতেও পারেনি আরিয়ান হুট করে তার সামনে এসে পড়বে। বৃষ্টি ভয়ে ভয়ে তার মাথা উঠালো, আর মাথা উঠিয়ে দেখতে পেল আরিয়ান বুকে 2 হাত গুজে মুখ গম্ভীর ভাব নিয়ে তার দিকে তাকিয়ে আছে। আরিয়ানের এমন চাহনি দেখে বৃষ্টি সোজা হয়ে দাঁড়িয়ে যায় আর বোকা হাসি হেসে মাথা চুলকে বলে ওঠে, ইয়ে মানে ভাইয়া আপনি এখানে? আরিয়ান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে? আরিয়ানের এমন গম্ভীর কণ্ঠের কথা শুনে বৃষ্টির তো জান যায় যায় অবস্থা। আরিয়ান বৃষ্টির দিকে তাকিয়ে আবারও গম্ভীর কণ্ঠে শুধালো, তা তুই এমন চোরের মতো আমার রুমের সামনে উকি মারছিলি কেন? কি চোর? ভালোবাসায় শেষ পর্যন্ত চোরের উপাধি পেতে হলো তাকে? এ কেমন নিষ্ঠুর পুরুষ আরিয়ান! সে কি বোঝে না তাকে এক পলক দেখার জন্য বৃষ্টি এভাবে ছুটে আসে? বৃষ্টির ভাবনার মাঝে আরিয়ান ধমক দিয়ে বলে ওঠে, কিরে কথা বলছিস না কেন? এই সময় আমার রুমের সামনে কি তোর? আরিয়ানের ধমক শুনে বৃষ্টির আপনা আপনি 2 হাত 2 গালে চলে গেল। বলা তো যায় না এই খারুশ লোকটা কখন তাকে আবারও দাবাং মার্কা থাপ্পড় দিয়ে বসে। বৃষ্টির এমন গালে হাত দেওয়া দেখে আরিয়ান ভ্রু কুঁচকে বলে উঠল, এভাবে গালে হাত দিয়েছিস কেন? আরিয়ানের কথা শুনে বৃষ্টি কি বলবে ভেবে পেল না। বৃষ্টিকে এভাবে চুপ থাকতে দেখে আরিয়ান এবার বেশ জোরে ধমক দিয়ে বলে উঠল, কিরে কথা কানে যাচ্ছে না? এমন মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? জানিস না কারো রুমে বিনা অনুমতিতে উকি দিতে নেই? এই সামান্য ম্যানারটুকুও তো কি তোর মধ্যে নেই নাকি? তুই কি শুধু হাতে পায়ে বড় হচ্ছিস নাকি বৃষ্টি?
আরিয়ানের এমন তিক্ত বাক্য শুনে বৃষ্টির মাথাটা নিচু করে ফেলল। চোখ দিয়ে যে কোনো সময় অশ্রু গড়িয়ে পড়বে, কিন্তু সে চাচ্ছে না আরিয়ানের সামনে কান্না করতে। কেন কান্না করবে সে এই নিষ্ঠুর পুরুষের সামনে যে তাকে বোঝেই না? বৃষ্টি কোনো মতে কান্না আটকে বলে উঠল, সরি আরিয়ান ভাইয়া, আমি আর কখনো এমন করব না। কথাটি বলে বৃষ্টি এক দৌড়ে সেখান থেকে চলে যায়। আর বৃষ্টির চলে যাওয়ার দেখে আরিয়ান এক দীর্ঘশ্বাস ফেলে। সে জানে বৃষ্টি কেন তার পেছনে এমন ঘুরঘুর করে। মেডিকেলের শেষ বর্ষের শিক্ষার্থী সে। একটা বাচ্চা মেয়ের অনুভূতি বুঝবে না সে কি হতে পারে? কিন্তু সে চায় না বৃষ্টির এই অনুভূতিকে প্রশ্রয় দিতে, কারণ সে যে অন্য কারো নেশায় আসক্ত।